নমস্কার, আমি সুপ্রীতি রঞ্জন বিশ্বাস। এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে আপনাদের এই কা-19-এ আবেদন করবেন কি করবেন না এইটা নিয়ে একটা কনফিউশন, একটা দোদুল্যমানতা উদ্বাস্তু মানুষের মনে কাজ করছে। আমি এইটা নিয়ে খুব সংক্ষেপে দুই চারটা কথা বলি। দেখুন, কা-19 এটা তো আসলে ক্যাব 16টা কা-19 হয়েছে। এই ক্যাব 16 যখনই পার্লামেন্টে পেশ হয়েছিল, আমি এবং আমাদের যে সংগঠন জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বাঙালি রিফিউজি, আমরা তখন থেকে বলেছিলাম যে এই আইন উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যার সমাধান করবে না, কিন্তু এই আইন উদ্বাস্তু মানুষকে একটা বড় সুবিধা এনে দিয়েছে। সেটা হলো এই যে এই বিজেপি 2003 সালে ওই সেকশন 21(b)-র মাধ্যমে সমস্ত উদ্বাস্তুদের অনুপ্রবেশকারী ঘোষণা করেছিল। সেই অনুপ্রবেশকারী তকমা মুক্ত হয়ে যাবেন, তারা অনুপ্রবেশকারী তকমা মুক্তি ঘটবে। এইটা আমরা প্রথম থেকে বলেছিলাম। একই সাথে বলেছিলাম যে এইটা উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যার সমাধান করবে না, এবং আমরা এই যুক্তিতেই সেই সময় থেকে কা-19-এর বিরোধিতা করি। জেপিসিতেও আমরা সাক্ষ্য দিয়েছিলাম, আমি নিজে গিয়েছিলাম। এইটা আমরা প্রথম থেকে বলছি। বিজেপি বলেছিল যে কা-19 উদ্বাস্তুদের সবাইকে নাগরিকত্ব দেবে। আজকে এই সময় বসে আপনারা দেখুন যে এখন অ্যাপ্লিকেশন করব কি করব না, এইটা নিয়েই ভাবতে হচ্ছে। বিজেপি জানতো যে এই আইনে খুব বেশি মানুষ আবেদন করবে না, নাগরিকত্ব হবে না, এবং সে কথা আসামের মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন যে ওই যে উগ্র অসমিয়াদের আশ্বস্ত করার কথা বলেছিলেন যে এইটাতে নাগরিকত্ব হবে না, তোমরা তো চিন্তা করো না, বারবার বলেছিলেন। হিমন্ত বিশ্ব শর্মা, অসমে অগপ এবং অন্যান্য উগ্র অসমিয়া যারা, তাদের বলেছিলেন এটা নিয়ে অত চিন্তা করো না, এই আইনে কারণ নাগরিকত্ব হবে না। আসামের অবস্থান হচ্ছে, মাত্র গত সপ্তাহে হিমন্ত বিশ্ব শর্মা বলেছে এ পর্যন্ত কা-19-এ 7 জন না 8 জন আবেদন করেছে, হিয়ারিং এ 2 জন না 3 জন হাজির হয়েছিল, এটা বলেছেন, পায়নি কেউ এখনো। এটা আসামের অবস্থা। এখন পশ্চিমবঙ্গে বা গোটা ভারতে আপনি দেখুন, 16 সালে ক্যাব, 19 সালে আইন, 24 সালে রুলস, আজকে 25 সালের শেষার্ধ, দ্বিতীয় অংশে আমরা চলে গেছি, শেষের অংশে চলে গেছি। লোকসভা নির্বাচনের আগে সরকারি হিসেব আপনি যদি দেখতে চান, আপনি নেটে দেখে নিন। লোকসভা নির্বাচনের আগে মাত্র সারা ভারতে 300 জন নাগরিকত্ব পেয়েছিলেন কা-19-এর আওতায়। তার মধ্যে আসাম, পশ্চিমবঙ্গ, আসামের কেউ ছিল না, পশ্চিমবঙ্গের ছিলেন 7 জন।
অনলি 7। এবং এই 7 জনের ব্যাপারটা, একজনকে নাগরিকত্ব দিচ্ছে স্বরাষ্ট্র দপ্তরের সচিব, হাতে করে দিচ্ছেন। এইসব ছবি জাতীয় যত প্রচার মাধ্যম, টিভি এবং অন্যান্য প্রিন্ট মিডিয়া, সব জায়গাতেই, খবরের কাগজ, সমস্ত জায়গাতে প্রচার হয়েছিল। আপনারা জানেন এটা। আমাদের পশ্চিমবঙ্গের ওই নদী একজন পেয়েছিল, ঠাকুরনগরের একজন পেয়েছিল, হৃদয়পুরের একজন পেয়েছিল, সেটা এরকম ভাবে প্রচার হয়েছিল। কয়জন পেয়েছিল? 7 জন। সারা ভারতে কয়জন? 300 জন, মানে 92 জন পেয়েছিল পশ্চিম পাকিস্তানের মানুষ। হয়ে গেল। তারপরে আর কোনো কথা নেই। আবার 26-এর নির্বাচন, 26-এর নির্বাচনে এসে আবার এবার উঠে পড়ে লেগেছে। এবং এমন সময় উঠে পড়ে লেগেছে যে এই সময় আসলে যেটা হবে সেটা কিছু মানুষকে আবেদন করানো যাবে, করে যদি ভোট বৈতরণিক পাবে। কারণ ওই যারা আবেদন করাচ্ছে তারা অধিকাংশ পাবে না। আমি একেবারে লিখে দিতে পারি, আমি যেমন বলছি, আপনি পরে না হয় দুটো গালাগালি করবেন আমাকে। অধিকাংশ পাবে না। এর মধ্যে কি কিছু পাইনি? এর মধ্যে পেয়েছে, আমি পাইনি বলছে না। এর মধ্যেও 7-8 জন, 8-9 জনের খবর জানি যারা পেয়েছে। আর বিভিন্ন জনে যা খবর পাচ্ছেন, ওই 7-8 জনের খবরই নানান ভাবে প্রচার হচ্ছে, তার বাইরে কিন্তু নয়। এখন এই ইলেকশন আসলে এইটা ওদের মনে পড়ে আসলে ইলেকশন বৈতরণী পার হওয়ার জন্য, নাগরিকত্ব দেওয়ার জন্য না, এই সমস্যা সমাধান করার জন্যও নয়। নির্বাচন চলে যাবে, ওই কি অ্যাপ্লিকেশন করেছেন না করেছেন, কি হলো না হলো, আর নিশ্চিত হবে হেরে গেলে দেখবেন আর জীবনে কোনোদিন এই প্রশ্ন নিয়ে হয়তো আর বিজেপি কথাই বলবে না। এইটা হচ্ছে বাস্তব অবস্থা। আমি এই অবস্থাটা কেন বলছি, এইগুলো বুঝে নিন, বুঝে নিয়ে কি করবেন, আবেদন করবেন কি করবেন না, সেই সিদ্ধান্তটা আপনি নেবেন। এখন প্রশ্ন হলো যে এই কারা আবেদন করছে? আমি যেটুকু খবরাখবর পেয়েছি, আবেদন করছে একেবারে হালি করে যারা এসেছে, যাদের অন্য কোনো পথ নেই, এরকম কিছু মানুষ আবেদন করছেন। আমি তাদের বলি, 2014 আগে আসার কোনো প্রমাণ নেই, এরকম লোক আবেদন করবেন না, একদমই করবেন না। কারণ তাহলে আর গভর্নমেন্ট যদি এর পরে কোন সাংঘাতিক পদক্ষেপ নেয়, তাহলে খুঁজতে হবে না আপনাকে, কারণ আপনি আপনার সমস্ত তথ্য সেখানে দিয়ে দিচ্ছেন। 2014 পরে আসা মানুষ কোনোভাবেই নাগরিকত্ব পাবেন না, প্রপার কাগজপত্র না থাকলে। এটা নিশ্চিত হয়ে যান। ফলে আপনাদের আবেদন কোনো ক্রমেই আপনারা করবেন না। একটা। 2 নম্বর জায়গা হচ্ছে যাদের 2002 এর ভোটার তালিকায় নাম আছে অথবা কোনো কারণে নেই, কাগজপত্র আছে, যাদের প্রমাণ করবেন যে আপনি এই দেশে পড়াশোনা করেছেন, 87 সালের আগে জন্ম, এরকম যারা, তারা করবেন না। তারা করবেন না এই কারণে যে ওটা করার আপনার দরকার নেই, আপনাদেরটা অন্যভাবে হয়ে যাবে। আপনারা এখানকার লোকাল লোক, ভূমিপুত্র যারা, যেভাবে ওই প্রমাণ করছেন যে তারা এখানকার ভূমিপুত্র, কারণ তাদেরও এই বার্থ সার্টিফিকেট নেই, ফলে তার স্কুল সার্টিফিকেট এটা ওটা দিয়ে 2002 এর ভোটার তালিকায় নাম আছে, এই দিয়ে তারা বলছেন যে তারা আসলে এদেশের ভূমিপুত্র। আপনিও ওইভাবে নিজেকে প্রমাণ করবেন। বলতে যাবেন না আপনার বাড়ি বাংলাদেশের কোন জেলাতে, আপনি কোনোদিন জন্মেছিলেন, আপনার মা বাবা জন্মেছিল, বলার দরকার নেই। তাহলে এই 2 মানুষের, ওই যারা 14 পরে এসেছেন আর যারা একটু আগে এসেছেন, এদের আবেদন করার কোনো প্রয়োজন নেই।
এবারে মধ্যখানের যে কয়জন 14 আগে এসেছেন, কাগজপত্র কিছু আছে, অথচ এই যে নিয়ম কানুনের মধ্যে এসআইআর ঢুকতে পারবেন না, এই রকম লোকে আবেদন করবেন কি করবেন না? তাদের আবেদন করার একটা যৌক্তিকতা আছে, কিন্তু তা সত্ত্বেও আমি বলছি এক্ষুনি আবেদন করবেন না। আপনাদের বললাম আবেদন করবেন না, আর এই মধ্যখানের লোকজনকে বলছি এক্ষুনি আবেদন করবেন না, একটু অপেক্ষা করুন। এক্ষুনি কেন করবেন? এই যে লাইন দিয়ে আপনারা যেভাবে করার কথা বলছেন, শান্তনু বাবুরা, অসীম বাবুরা, কেন করতে যাবেন? এসআইআর যদি 1 মাস 2 মাসের মধ্যে হয়, এই আবেদন করে আপনি নাগরিকত্ব পাবেন, যদি পান, 2-1 যদি পান, তো তাদের নাম এসআইআর এ উঠবে এই সম্ভাবনা নেই, কারণ সে সময় নেই। এটা যদি সত্যি আপনাদের নাগরিকত্ব দেওয়ার ব্যবহার হতো, তাহলে ওরা 2 বছর আগে থাকতে, 1.5 বছর আগে থাকতে শুরু করতো, আরো 1.5 বছর 2 বছর আগে থাকতে শুরু করতো, সেটা করেনি। ওই এসআইআর এর মুখে মুখে এই কাল পরশু হয়তো নোটিফিকেশন হবে, এখনই আবেদন করাচ্ছে, মানে নাগরিকত্ব দেওয়ার জন্য নয়, এগুলো দেখানোর জন্য, বিজেপির সাফল্য দেখানোর জন্য। আপনি করবেন না, কারণ এক্ষুনি করে আপনার ইমিডিয়েট যে লাভের কথা ভাবছেন, এসআইআর এর নাম তোলা, এটা হবে না। তো সেটা যখন হবে না, আমাদের কথা শুনে একটু দেরি করুন। একটা অন্যরকম ব্যবস্থা একটা হতে যাচ্ছে, হয়তো হয়ে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশি বলে একবার ঘোষণা করে দিলে আবার সমস্যা হতে পারে, হবে বলছি না, সমস্যা হতে পারে। সেই জন্য ওই লাইনে যাবেন না, কারণ এই এসআইআর এর ব্যাপারেও যখন কাজে লাগছে না, তখন এখন না করে নেয় 6 মাস পরে করুন, 1 বছর পরে করুন। আবার যুক্তিটা যদি আপনার মনে হয় যে না, উনি যেটা বলছেন সেটা যুক্তি আছে, তাহলে আপনি মানবেন। আমার কথা মানতেই হবে বলছে না, কি করবেন আপনি আপনার সিদ্ধান্ত নিয়ে করবেন। এই একটা জায়গা। তো এই সব জায়গাগুলো আপনাদের বুঝতে হবে, একটু নিজের মাথাটা লাগাতে হবে। এই অসীম বাবুরা বলছেন, এটা বলছেন মানে একেবারে ভাওতা দিচ্ছেন, মানে ওদের কিছু আগামী দিনে টিকিট আবার পেতে গেলে, নিশ্চিত হতে গেলে বিজেপির কাছে কিছু দায়বদ্ধতা আছে। এই দায়বদ্ধতার কারণে ওরা এই সবগুলো করাচ্ছে, অন্য আর কিছু না। বলছে স্লিপটা দেখালে হয়ে যাবে। তা আপনি এটা মাথা খাটান না, স্লিপটা কি বলুন? স্লিপটা কি? স্লিপটা হচ্ছে আপনি একজন বাংলাদেশি ভারতের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছেন, আবেদন করেছেন, তার প্রমাণপত্র। মানে আপনি বাংলাদেশি, তার প্রমাণপত্র। কিরকম বাংলাদেশি? স্বঘোষিত বাংলাদেশি, নিজেকে বাংলাদেশি ঘোষণা করেছেন, তার প্রমাণপত্র। তা বাংলাদেশি প্রমাণপত্র দিয়ে যদি বলেন যে আমার নামটা ভোটার তালিকায় তোলেন, হয়? আপনি বলুন, আপনার মাথায় বুদ্ধি নেই তা তো না, আপনি বলুন হয় না। ফলে অসীম বাবুর কথা আপনি শুনবেন কেন? অসীম বাবুর কথা আপনি সংসার চালান, সংসার তো আপনি আপনার বুদ্ধিতে চালান, তো এটাও একটা আপনার বুদ্ধি খরচ করুন। হয় না। এবার ধরুন আপনার নাম ভোটার তালিকায় আছে, যেভাবে এদিক ওদিক করে আপনার নাম ভোটার তালিকায় আছে, এসআইআর হচ্ছে, আপনি গিয়ে বললেন আমার এই স্লিপ, আমি আবেদন করেছি, আর আমার এই গত বছরের ভোটার তালিকা, এটা দেখালে এরকম হতে পারে, আমি হবে বলছি না, কারণ কোন অফিসার তার মাথায় কি বুদ্ধি আছে আমি তো জানি না। তো এটা দেখালে এমন হতে পারে কোন অফিসার অন্তত বলবেন যে আপনি বাংলাদেশি, আপনার নাম ভোটার তালিকা উঠলো কি করে? ফলে ওই যে ভোটার তালিকায় আছে না, কেটে দিতে পারে। ফলে ওই স্লিপ আবেদন যদি করেও থাকেন আমাদের কথা না শুনে, ওই স্লিপটা লুকিয়ে রাখুন, ও আর দেখাবেন না। আর আবেদন করলে নাগরিকত্ব হবেই, এটা কে বলেছে আপনাকে? আবেদন করলে ওই একটা বানান ভুল থাকলেও আপনার নাগরিকত্ব হবে না। ওখানকার কাগজপত্র, এখানকার কাগজপত্র
আপনার দুটো এফিডেভিট এগুলো সব দেবেন একদম যথাযথ যদি হয়, তাহলেও কি হবে সেটা নিয়ে সন্দেহ আছে। এই কারণে ওই যে ঠাকুরনগর থেকে মহিলা পেয়েছিলেন, দেখুন 4-5 জন অ্যাপ্লাই করেছিলেন, একা পেয়েছিলেন। তিনি পেয়েছিলেন, তার হাজব্যান্ড পাননি, তার স্বামী পাননি, ছেলেমেয়েরা পাননি। নদিয়াতে যিনি করেছিলেন তিনি পেয়েছেন, তার স্ত্রী পাননি, তার মা বাবা পাননি। আরো আমি কয়েকটা কেস জানি মানে আমাকে তারা বলেছেন, তাদের নাম বলতে নিষেধ করেছেন। মানে আমি আরো 2-3টে কেস জানি যেগুলো কোথাও বলিনি এখনো। আমি শুধু এইটুকু বলছি যে তাদের পরিবারের একজন পেয়েছেন, আর কয়জন পাননি। তাহলে এবার দেখুন তো, এক পরিবারে একজন ইন্ডিয়ান আর কয়জন সব বাংলাদেশি। যদি কিছু একটা ঘটে আগামী দিনে, কোন গভর্নমেন্ট কি করবে আমরা তো জানি না, তাহলে পরিবারটাও ভেঙে যাবে। একসাথে থাকলে তবু বাংলাদেশে থাকলাম, ভারতে থাকলাম, একভাবে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করা যেত, কিন্তু এই জায়গাতে সংসারটাও ভেঙে যাবে। এই জন্য বলছি যে এক্ষুনি আবেদন না করে অপেক্ষা করুন। ভালো যদি কিছু হয় অ্যাপ্লিকেশন করে, সেটা 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর পরে করলেও হবে। আর অন্যদিক দিয়ে যদি সমস্যাটা মিটে যায়, তাহলে তো আর এই ঝুঁকির মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই কথাটুকু বলার জন্য আমি আজকে আপনাদের সামনে এসেছিলাম। আর ওই যে শরণার্থী অনুপ্রবেশকারী যা বলছে, দেখেন আমাদের ভারতের সংবিধানে এরকম শরণার্থী অনুপ্রবেশকারী এরকম কিছু নেই। তবে সাধারণভাবে শরণার্থী আর অনুপ্রবেশকারী এরকম, এই শরণার্থী আর উদ্বাস্তু ব্যাপারটা এইরকম, মানে মাইগ্রেশন যদি বলি আমরা, তাহলে একটু একটা অস্থায়ী ব্যাপারের মধ্যে পড়ে, বুঝলাম তো। এটা দেশের মধ্যেও মাইগ্রেশন হয়, বা মাইগ্রেশন এসেছে আবার ফিরে যাবে, এরকম ব্যাপারটা মাইগ্রেশনের মধ্যে, শব্দটার মধ্যে আছে। আবার ইমিগ্রেশন বলা মানে হচ্ছে তখন কিন্তু এক দেশ থেকে আরেক দেশে এসেছেন, সেই দেশের নাগরিকত্ব পাবেন, সেই দেশে স্থায়ীভাবে বসবাস করবেন, এরকম ভেবে। এগুলো এই শব্দ নিয়ে কিছু আমরা ব্যাখ্যা করতে পারি। আর আমাদের একটা জিনিস আপনি বলতে পারেন, ওই যাদের বলছি 2014-এর আগে এসেছেন অথচ নাগরিক নন, মানে বৈধ বসবাসকারী বেনাগরিক হয়েছে না, 2014-এর আগে এসেছেন অথচ নাগরিক নন, যারা অ্যাপ্লাই করছেন। এই বৈধ বসবাসকারী আগে ছিলেন অবৈধ বসবাসকারী বেনাগরিক, এখন সেটা হয়েছে বৈধ বসবাসকারী বেনাগরিক। এই বৈধ বসবাসকারী বেনাগরিককে যদি আপনি শরণার্থী বলেন, সেটা বলতে পারেন, তাদের কোনো বিপদ নেই, এটা আমরা বলছি। কিন্তু 2014 পরে যারা হিন্দু, তারা কিন্তু অনুপ্রবেশকারী। ফলে ওই শুভেন্দু কারে কি বলছেন, ওরা একবার মাথাটা ঠান্ডা করে ওর কাছে একবার জিজ্ঞেস করেন, তুমি কার কথা কি বলছো, একটু পরিষ্কার করে বলো। ফলে এই সব ব্যাপারগুলো আছে, যেখানে এসব নেতারা নানা ভাবে এইসব মানুষজনকে বিভ্রান্ত করছেন, শুধু একটু ভোটে জেতার জন্যে। তাদের ভালো মন্দ, তাদের পরিবারের ভালো মন্দ এগুলো ভাবছেন না। এই যে ক্যাম্প করে বেড়াচ্ছেন, তার মধ্যে একজন দেখবেন, কি নাম, লিটল বিশ্বাস নাকি হৃদয়পুরের, নাম শুনেছেন এর আগে কোনোদিন? আমি অন্য লোকের কথা বাদ দিচ্ছি, হৃদয়পুরের লোক কোনদিন নাম শুনেছেন? হৃদয়পুরে একটা বড় আম্বেদকর মিশন আছে, যেটা প্রায় 1,500 মতো পরিবার তার সদস্য ওই এলাকার। সেখানে প্রতি বছর একটা ওই জ্ঞাতিভোজ হয়, নানান প্রোগ্রাম হয়, আম্বেদকর জয়ন্তী হয়, অনেক কিছু হয় প্রতি বছর, অনুষ্ঠান প্রতি মাসে প্রায় অনুষ্ঠান লেগে আছে। কেউ কোনোদিন তার মধ্যে ওই লিটন বাবুকে দেখেছেন? আমি তো দেখিনি। অনেকের কাছে জিজ্ঞেস করেছি, ওখানকার স্থানীয় যারা, ওই মিশনের এখনকার সেক্রেটারি প্রেসিডেন্ট, আগে সেক্রেটারি প্রেসিডেন্ট, সাংস্কৃতিক দিকটা দেখতে, এখন যত লোকজন, অনেকের কাছে আমি জিজ্ঞেস করি, সবার কাছে জিজ্ঞেস করিনি, অনেকের কাছে জিজ্ঞেস করেছি, সে লোকটার বাড়ি চলে না, জায়গাও চলে না, কি করে না করে কোনদিন জানে না। এখন তিনি হয়ে গেছেন, বুঝলেন তো, একেবারে সমাজের উদ্ধারকর্তা। তা আমি এই ভিডিওটা শেষ করব
আমরা যারা নমশূদ্র, মতুয়া, এই সমস্ত মানুষ তো গুরুচাঁদকে শ্রদ্ধা করি। গুরুচাঁদ একটা কথা বলেছিলেন, সেই কথাটা শুধু একটু মনে করে দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করব। তিনি বলেছিলেন, দেখুন গুরুচাঁদ চরিতে এটা পাবেন, তিনি বলেছিলেন, হঠাৎ দরদ কেন জাগিয়া উঠিল, হঠাৎ দরদ কেন জাগিয়া উঠিল, হঠাৎ দরদি বন্ধু নহে কিন্তু ভালো, হঠাৎ দরদি বন্ধু নহে কিন্তু ভালো। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।